ওকে, দেখে ফেললাম আফরান নিশো ও ভিকি জায়েদ জুটির প্রথম ওয়েব সিরিজ আঁকা। আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। এই সিরিজটি দেখে আমার প্রথম ইমপ্রেশন ছিল যে আফরান নিশো দাগির সেট থেকে বের হয়ে সরাসরি আঁকার সেটে চলে গিয়েছে, সম্ভবত বাসায় যাওয়ার সময় পায়নি। এই কথাটা বলছি কারণ হচ্ছে দাগি এবং আঁকাতে আফরান নিশোর লুক, হেয়ার স্টাইল, তার অ্যাপিয়ারেন্স এবং তার অভিনয় একই রকম লেগেছে আমার দুটো কাজে। ৩ বছর পরে আফরান নিশো এবং ভিকি জায়েদ আবারও একসাথে কোনো একটি কাজে চুক্তিবদ্ধ হয়েছে। এই সিরিজটি যখন প্রথম অ্যানাউন্সমেন্ট এসেছিল আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই জুটি আমাদের খুব মেমোরেবল কিছু কাজ উপহার দিয়েছে। এর থেকে সবথেকে বড় উল্লেখযোগ্য নামটি হচ্ছে পুনর্জন্ম সিরিজ। পুনর্জন্ম সিরিজের প্রথম পার্টটি যখন এসেছিল বাংলাদেশের সিনেমার থেকেও বেশি হাইপ তুলেছিল এই পুনর্জন্ম নাটকটি। তো এই জুটি যখন আবার প্রায় ৩ বছর পর কামব্যাক করছে, তখন আমার এক্সপেকটেশনটা এমনিতে অনেক হাই ছিল। তো কেমন ছিল এই আঁকা ওয়েব সিরিজটি, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো এই সিরিজের গল্প নিয়ে। এই সিরিজের গল্প নিয়ে আমার মিক্স অপিনিয়ন রয়েছে, কারণ হলিউডের খুব ফেমাস সব সাইকো থ্রিলার সিনেমার ইন্সপিরেশন নেওয়া হয়েছে এই সিরিজে। তবে এই সিরিজের সাথে সরাসরি গল্পের মিল পাওয়া গিয়েছে চরকির আরেকটা ওয়েব সিরিজ রয়েছে মার্কিওলিস। মার্কিওলিস নিজেই একটা সত্য ঘটনার উপর ইন্সপায়ার্ড। হারকিউলিস যেটা 2016 বা 17 দিকে খুবই পপুলার একটা নাম ছিল, কারণ সে সময় কিছু অপরাধীদের শাস্তি দিয়েছে এই হারকিউলিস, এবং তার তথ্য এবং নিজের পরিচয় গোপন রেখেছিল এবং পুলিশ তাকে আজও অবধি ধরতে পারেনি। হারকিউলিসের উপর ইন্সপায়ার্ড হয়ে মার্কিউলিস তৈরি করেছিল চরকি, এবং হারকিউলিস এবং মার্কিউলিসের উপর ইন্সপায়ার্ড হয়েই ভিকি জাহেদ এবং হইচই মিলে বানিয়েছে আঁকা। পুরো সিরিজে আমি গল্পে নতুনত্ব বলতে কিছুই পাইনি। একটা সাইকো থ্রিলার সিনেমা যেখানে একজন সিরিয়াল কিলার অপরাধীদের কিল করে এবং তাদের শাস্তি দেয়। আম, এটা খুবই ক্লিশে একটা স্টোরি, এবং হলিউড, বলিউড এবং বাংলাদেশেও বেশ কয়েকটা সিরিজ বা সিনেমা অলরেডি হয়ে গিয়েছে। তো গল্পের দিক থেকে আমি নতুন কিছু পাইনি। আমার একটা আশা ছিল যে ট্রিটমেন্টটা হয়তো বা একটু ভিন্ন রকম হবে, কারণ ভিকি জায়েদ বরাবরই ভিন্ন ধরনের গল্প বলতে ভালোবাসেন। তবে আমার এক্সপেকটেশনটা পুরোপুরি ভেঙে দিয়েছে। যাই হোক, এই গল্প নিয়ে আরো ইন্টারেস্টিং কিছু এলিমেন্ট অ্যাড করা যেত এবং এটাকে আরো ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা যেত। তো এই গল্প নিয়ে পুরোপুরি ব্যর্থ এই সিরিজের মেকাররা। এই গল্পটাকে আমি উইক সাইডেই রাখবো। সেকেন্ডলি, আমি যেই বিষয়টা না কথা বলতে চাই সেটা হচ্ছে এই সিরিজের ডায়ালগ রাইটিং। গল্পটা যতটা দুর্বল ছিল ততটাই শক্তি ছিল এই সিরিজের প্রত্যেকটা সিকোয়েন্সের ডায়লগ। ডায়লগগুলো ছিল খুবই দুর্দান্ত। কাব্যিক এবং সাহিত্যের মিশেলে একটা প্রত্যেকটি লাইন বানানো হয়েছে। বিশেষ করে আফরান নিশোর যেভাবে ডায়লগ ডেলিভারিগুলো হয়েছে, মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। এবং ডায়লগ রাইটিংও ছিল খুবই দুর্দান্ত, যার ফলে মানে প্রত্যেকটা সিকোয়েন্সই ইন্টারেস্টিং হচ্ছিল শুধুমাত্র যখন আফরান নিশোর ডায়লগগুলো দিচ্ছিল। এই সিরিজে মোটামুটি সবার অভিনয় ভালো ছিল। আফরান নিশো অ্যাজ ইউজুয়াল যেমন পারফরমেন্স দেন ঠিক তেমনটাই পারফরমেন্স দিয়েছেন। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নাথিং স্পেশাল। মানে স্পেশাল কিছু ছিল না, আবার খুব খারাপ যে পারফরমেন্স করেছে তাও না। আপনি দাগি যদি দেখে থাকেন, দাগিতে যে পারফরমেন্সটা পেয়েছেন ঠিক তেমনই পারফরমেন্স করেছেন আঁকাতে। কারণ দুটো ক্যারেক্টারের মধ্যে বেশ সিমিলারিটিস রয়েছে। ইভেন আফরান নিশোর লুক থেকে শুরু করে তার এক্সপ্রেশন, তার অ্যাপিয়ারেন্স সব কিছুই প্রায় সেম ছিল। যার কারণে মানে আমার কাছে খুব উইয়ার্ড লেগেছিল যে দুটো কাজে সেম লুকই বা কেন, আফরান নিশো ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারতেন। আফরান নিশো শুধুমাত্র তার চুলের স্টাইলটা যদি চেঞ্জ করতেন তাহলেও দুটো ক্যারেক্টারের মধ্যে বিশাল তফাৎ চলে আসতো। তবে আফরান নিশো এতটুকু এফোর্ট দেননি তার অভিনয়। তাই বলে যে তার অভিনয়টা খারাপ হয়েছে আমি সেটা বলছি না। তার তার যে ব্যাকগ্রাউন্ডের যে ডায়লগগুলো দিয়েছে সেই ডায়লগগুলো একমাত্র এই পুরো সিরিজটাকে বাঁচিয়ে রেখেছে। তবে আমার মানে সবথেকে বড় কমপ্লেন রয়েছে আজিজুল হককে নিয়ে। আজিজুল হককে বর্তমানে তেমন একটা কাজে দেখা যায় না।
তবে একটা বড় কাজে যেহেতু তাকে দেখতেই পেয়েছি, আমার এক্সপেকটেশন খুবই হাই ছিল। যখন ট্রেলারে দেখেছিলাম যে তার রক্তমাখা মুখ, আমি ভেবেছিলাম যে হয়তোবা মূল আঁকা তিনি। তবে স্পয়লার দিচ্ছি না, আম তার ক্যারেক্টারটাকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। আম তার ক্যারেক্টারটা আরো ইন্টারেস্টিং হইতে লেখা যেতে পারতো। তার ক্যারেক্টারের উপরে কিন্তু পুরা সিরিজটা আগাতে পারতো। কিন্তু সেটা হয়নি। আর সিরিজে আরো অফ লেগেছে তার মেকআপ। আজিজুল হকের মানে মেকআপটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। তার চুল গ্রে কালার করেছিল। তার বয়স কিন্তু ৬০ এর ঊর্ধ্বে। তো তাকে তো এক্সট্রা ভাবে মেকআপ করে দেখানোর প্রয়োজন নেই যে তার বয়স হয়েছে। কিন্তু তারপরেও মেকআপ আর্টিস্টরা অথবা মেকআপ বা আম ডিরেকশনের নির্দেশনে আম তার মেকআপ চেঞ্জ করা হয়েছে এবং তার লুকটা চেঞ্জ করার ট্রাই করেছে। কিন্তু সেটার প্রয়োজন ছিল না। কারণ তার চুলটা যে আর্টিফিশিয়াল কালার করা হয়েছে সেটা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। আর সবথেকে মজার বিষয় হচ্ছে মানে তার চুল নিয়ে কোনো কন্টিনিউটি ছিল না। মানে কিছু জায়গায় তার চুল বেশি সাদা, কিছু জায়গায় কম, কিছু জায়গায় আবার বেশি সাদা। তো যার কারণে বিষয়টা দেখতে খুবই অদ্ভুত লাগছিল। ইভেন তার আইব্রোটাও কিন্তু হচ্ছে কালার করা হয়েছে, যেটা দেখতে খুবই বিদঘুটে লেগেছে আমার কাছে। আর এটা যখন আপনার সিরিজটা দেখবেন আপনারা নিজেরা নোটিস করতে পারবেন এবং আপনাদের কাছেও আমার মতো খুব মানে দৃষ্টিকটুই লাগবে। আক্কা সিরিজের কাস্টিং এ সবথেকে ইন্টারেস্টিং লেগেছে আমার নাবিলাকে। মানে নাবিলা প্রত্যেকটা কাজে আমাকে মুগ্ধ করছে। কেন বলছি? আম নাবিলার এখন পর্যন্ত আমি ৩ টা কাজ দেখেছি। আয়নাবাজি, তুফান এবং এই আঁকা। ৩ টাতেই না তার পারফরম্যান্স আমার কাছে মনোমুগ্ধ লেগেছে। বিশেষ করে মেইন লিড অ্যাক্টরের সাথে তার কেমিস্ট্রি। আয়নাবাজিতে চঞ্চল চৌধুরীর সাথে তার কেমিস্ট্রিটা খুব দুর্দান্ত ছিল। তারপর তুফানের যখন অ্যানাউন্সমেন্ট আসে এবং তখন শুনতে পাই যে নাবিলা সাকিব খানের অপোজিটে অভিনয় করছেন। তো তখন আমার কিছু ডাউট ছিল যে নাবিলা কি আসলে পারবেন কিনা সাকিব খানের সাথে তার কেমিস্ট্রিটা জমাতে। কিন্তু সেখানে কিন্তু সে ফুল মার্কই পেয়েছে। আর আফরান নিশো তো সে ১০০ তে ২০০ পেয়েছে। কারণ এখানে তার কেমিস্ট্রিটা এতটাই জমেছে যে মানে তাদের গল্পটাই আমি আরো বেশি দেখতে চেয়েছিলাম যখন সিরিজটা দেখছিলাম। এছাড়া বাকি সাব ক্যারেক্টারদের অভিনয় ডিসেন্টই ছিল। তবে একটা স্পেশাল মেনশন দিতে চাই ইমতিয়াজ বর্ষণকে। আম তার অভিনয়ও বেশ ভালো ছিল। তার ক্যারেক্টারটাকে আরেকটু ডেপথ ওয়েতে প্রেজেন্ট করতে পারতো। কিন্তু মেকাররা হচ্ছে শর্টকাট খেলে গিয়েছে। আরেকটা অভিযোগ ছিল এই সিরিজটার লেংথ নিয়ে। আম খুবই ছোট, ছোট আকারে সিরিজগুলো এপিসোড করা হয়েছে ২০ মিনিট, ২৫ মিনিট, ২৬ মিনিট। মানে ২ ঘন্টায় আপনার পুরো সিরিজটা শেষ হয়ে যাবে। তো আম গল্পের ডেপথে বা ট্রিটমেন্টে যে সময়টা দরকার ছিল, সেই সময়টা কিন্তু পায়নি। কোনো ক্যারেক্টারই পায়নি। ইভেন আফরান নিশোর মেইন লিড ক্যারেক্টার, তার যে একটা ট্রানজিশন, সেই ট্রানজিশনটা না মানে খুব ফাস্ট হয়ে গেছে। ১৫-২০ মিনিটের একটা সিকোয়েন্সে তার পুরো ট্রানজিশনটা ঘটিয়ে ফেলেছে। যেটা আম স্ক্রিন প্লের দুর্বলতায় আমি বলবো। সিরিজটা যেই অ্যাঙ্গেলে শেষ হয়েছে, একটা ক্লিফ হ্যাঙ্গার মোমেন্টে শেষ হয়েছে, সম্ভবত এর পার্ট 2 আসবে। তবে এর এন্ডিংটাই তো হলো না। মানে এর এন্ডিং এ যে মানে আপনি একটা মেসেজ দিলেন বা এর এন্ডিং এ আপনি একটা মানে ইন্টারেস্টিং কিছু দেখালেন যার কারণে আমি পার্ট 2 এর জন্য মোটিভেটেড ফিল করব, এমন কিছুই ছিল না। মানে বিকি জাহেদের সবথেকে উইকেস্ট কাজ হচ্ছে এই আঁকা সিরিজ। মানে তার নাটকগুলোর গল্প এত দুর্বল ছিল না যতটা এই আঁকার এন্ডিং দুর্বল ছিল। মানে আঁকার কোনো এন্ডিংই নাই। মানে লিটারেলি আঁকার কোনো এন্ডিং নাই। আঁকাতে কোনো এন্ডিং ছিল না এবং মানে পার্ট 2 তে কি হবে সেটাও কোনো ক্লিয়ার ছিল না। আর শুধুই একটা ক্লিফ হ্যাঙ্গার মোমেন্ট দেখালো যে একটা মানুষকে গুলি করছে, শেষ। তো মানে এটা কোনো যুক্তির ভেতরেই পড়ে না এবং এটা দেখে আমার কোনো ইন্টারেস্টেড ফিল করিনি। আর আমি পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি না। আর দর্শকরা দেখলেও যে পার্ট 2 এর জন্য খুব অপেক্ষা করবে, হাইপড থাকবে, তেমনটাও না। মানুষ কিন্তু এখনো পুনর্জন্ম 4 দেখার আগ্রহ নিয়ে বসে আছে। কিন্তু আঁকা 2 আমার মনে হয় না কেউ আগ্রহ নিয়ে থাকবে। কারণ মানে এন্ডিং এ কিছু ছিলই না। সবশেষে সিরিজটা একটা এভারেজ সিরিজ ছিল। বিকি জাহিদের এখন পর্যন্ত সবথেকে দুর্বল কাজ এবং আফরান নিশোরও একটা মিস অপরচুনিটি হয়েছে। সিরিজটা দেখে আমি খুবই আশাহত ছিলাম। যদি এই সিরিজটা আরো ৩-৪ বছর আগে রিলিজ হতো তাহলে দর্শকদের কাছ থেকে মাস্টারপিস আখ্যায়িত পেত। তবে আম এই ধরনের সিরিজ বা মুভি অনেক দেখে ফেলেছে দর্শক। হলিউড, বলিউড এবং বাংলাদেশেও। তো নতুন কিছুই ছিল না এই সিরিজে। আম আপনি চাইলে দেখতে পারেন, নাও দেখতে পারেন। না দেখলে যে খুব একটা কিছু মিস হয়ে যাবে, বিষয়টা তেমনও না। আম এই সিরিজটাকে আমি রেটিং দিব ৫ এ ২।
2 দিচ্ছি হচ্ছে শুধুমাত্র নাবিলের অভিনয়ের জন্য, এর আরেকটি পয়েন্ট দিচ্ছি শুধুমাত্র হচ্ছে ডায়লগ রাইটিং এর জন্য। এছাড়া হচ্ছে 0 পেতে পারতো। তো এই ছিল আঁকার রিভিউ। আপনারা জানাবেন যদি আঁকা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে এবং আমার মতামতের সাথে আপনাদের মতামত মিল আছে কিনা। মিল না থাকলেও এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। মানুষের মিলের মতামত, অতামত সবকিছুই ভিন্ন হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।